হৃদ মায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। আজকে থাকছে উপন্যাসটির ৬৬তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। একটা সুন্দর সকালের সূচনা। বিছানায় শোয়া মায়া ঘুম থেকে উঠে হৃদকে কোথাও দেখতে পেল না। মাথা তুলে পাশের জায়গাটা খালি দেখে উঠে বসল মায়া। গায়ের ওড়নাটা পাশ থেকে নিয়ে জড়াতে জড়াতে খালি পায়ে নামল মেঝেতে। দেয়াল ঘড়িতে তাকিয়ে এক পলক সময়টাও দেখে নিল। সকাল ৮টা ২৩। কাল এসেছে পর থেকে মায়া এই ঘর হতে বের হয়নি। বাড়ির বউ এত বেলা করে শুয়ে থাকাটা দৃষ্টিকটু দেখায়। যদিও মায়াকে বলার মতো কেউ নেই, তারপরেও মায়ের উচিত ছিল অসুস্থ শ্বশুরের একবার অন্তত খোঁজ নেওয়া। মায়া দ্বিধা নিয়ে ফ্রেশ হয়ে নিচে নামতে নামতে চোখে পড়ল ডাইনিংয়ে বসা রাদিফ, আরাফ খান আর নিহাল খানকে। সবাই সুস্থ স্বাভাবিক অবস্থায় আছে। সবাইকে একত্রে দেখে মায়া খানিকটা দ্বিধাবোধ করল নিচে নামতে। হেনা খান সবাইকে দাঁড়িয়ে খাবার খাওয়াচ্ছে, আবার কিচেন হতে এটা সেটা এগিয়েও আনছে। তবে হৃদকে আশেপাশে কোথাও দেখা গেল না। চঞ্চল রাদীপ খেতে খেতে দেখল মায়াকে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে থাকতে। খাওয়া বন্ধ করে তক্ষুনি ডাকল মায়াকে। ভাবি, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? এদিকে আসুন, আমাদের সাথে বসে নাস্তা করুন। রাদিফের ডাকে সকলেই তাকালো সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে থাকা মায়ার দিকে। একত্রে এতগুলো মানুষের দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়ে যেতেই মায়া জড়তায় ছিটিয়ে মাথার কাপড় টানতেই মায়াকে দ্বিতীয়বারের মতন ডাকলো হেনা খান। এদিকে আয় মায়া, নাস্তা করবি, তোর ঔষধ আছে, আয় তাড়াতাড়ি। মায়া জড়তায় পা ফেলে সেদিকে এগোলো। মায়া অন্য একটা খালি চেয়ার দেখে সেটাতে বসতে চাইলে আরাফ খান বাধা দিয়ে নিজের পাশের চেয়ারটা দেখিয়ে মায়াকে বসতে বলে তিনি বললেন, তুমি আমার পাশে বসো তো মায়া, তোমার সাথে আমার জরুরি কথা আছে, বুঝলে? বসো বসো। মায়া জড়তার পায়ে এগিয়ে এসে আরাফ খানের পাশের চেয়ারটায় বসতেই গম্ভীর মুখ খুললেন নিহাল খান। তিনি মায়ের উদ্দেশ্যে বললেন, কেমন আছেন আম্মু? আপনার শরীর ভালো আছে? মায়া জড়তায় ছিটিয়ে মিহিস্বরে বলল, জি আব্বু, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, আল্লাহ রাখছেন ভালোই। তবে রাতে আপনার অপেক্ষায় ছিলাম। শুনলাম আপনি নাকি অসুস্থ ছিলেন, মাথা ব্যথা কমেছে আপনার? মায়া রাতে হৃদের সঙ্গে রাগ করে ঘর হতে বের হয়নি, সেটা হৃদ বাদে অন্য কেউ জানে না। স্বামীর উপর রাগ থেকে মায়া রাতে কারো সাথে দেখা বা কথাও বলেনি। মায়া মনে মনে বেশ অনুতপ্ত হলো রাতের ব্যাপারটায়। তবে মায়া রাতে অসুস্থ ছিল না, বরং ভালোই ছিল। কিন্তু নিহাল খান যখন বলছেন মায়া অসুস্থ, ওর মাথা ব্যথা ছিল, তার মানে কেউ নিশ্চয়ই ওনাকে মায়ের ব্যাপারে এটাই বলেছেন। মায়া জড়তা নিয়ে বলল, জি। নিহাল খানের খাওয়া শেষ। তিনি পাশ থেকে টিস্যু নিয়ে মুখ মুছে রাখতে রাখতে মায়ের উদ্দেশ্যে বলল, আপনার সাথে আমার কিছু কথা ছিল আম্মু। জি বলুন। নিহাল খান সময় নিয়ে মার উদ্দেশ্যে গুছিয়ে বলল, আসলে আমি এবং আমার পরিবার সকলে অনেক অনুতপ্ত আপনার প্রতি। আপনার সাথে যা হয়েছে সেটা নিয়ে আমরা খুবই লজ্জিত। সত্যি বলতে আমরা আমাদের ছেলের জন্য দিশেহারা হয়ে গিয়েছিলাম সেই সময়, সেজন্য আপনার খেয়াল করতে পারিনি আমরা। ছেলের বুক ভরা তাজা রক্ত দেখে আমাদের দুনিয়া ঘুরে গিয়েছিল। কি করব, কি করা উচিত, তখন ওই মুহূর্তে সব ভুলে শুধু ছেলের জন্য পাগল হয়েছিলাম। আমরা আসলে বুঝতে পারিনি আমাদের অনুপস্থিতিতে আপনি এতটা ভুক্তভোগী হবেন। নিহাল খানের কথায় মায়া তৎক্ষণাৎ বুঝতে পারল না কি উত্তর দিবে। মায়া কি ওর শ্বশুরের কথাই ঠিক আছে বলবে নাকি চুপ থাকবে? মায়াকে দ্বিধাগ্রস্ত হয়ে হাঁসফাঁস করতে দেখে নিহাল খান মায়ের ভিতরের অবস্থা বুঝে নিয়ে তিনি বললেন, সমস্যা নেই আম্মু, আপনার কিছু বলতে হবে না। তবে কথা দিচ্ছি, আপনাকে আপনার যোগ্য সম্মান দিয়ে রাখবো এই পরিবারে। দ্বিতীয়বার যেন একই ভুল না হয় সেই খেয়ালও রাখবো আমরা। আপনি আমাদের উপর শেষবারের মতন বিশ্বাস করতে পারেন। কথাগুলো শেষ করে তিনি খাবার শেষ করে উঠে গেলেন বাইরে। বাইরে লোকদের ভিড় জমেছে, তাদের নিয়ে সমাবেশে বের হবেন তিনি। আজ একটা পার্টি দলের সমাবেশ আছে ওনাদের। নিহাল খান চলে যেতে যেতে ওনার কানে এলো রাদিফের কথা। রাদিফ মায়ের উদ্দেশ্যে বলছে, ভাবি, সকাল থেকে আম্মু আপনার খোঁজে 10 বারের বেশি ফোন দিয়েছে আমাকে। এতবার তো আম্মু আমাদের খোঁজেও ফোন দেয় না, যতটা আপনার খেয়ালে দেয়। ভাবছি আমার হাতের ফোনটা আপনাকে দিয়ে যাব। আমাদের থেকে আম্মুর আপনার চিন্তা বেশি। আপনি আমাদের বোন হলে আরও ভালো হতো ভাবি, অনেক আদরে থাকতেন আপনি। হৃদ ভাই আর আম্মু আপনাকে একটু শাসন করলেও আমি আর আব্বু কিন্তু আপনাকে অনেক আদর করতাম।
হৃদ ভাই আপনার বড় ভাই হতো আর আমি ছোট ভাই। বিষয়টা মজার না? কথাগুলো বলেই রাদীপ জিভ কামড় দেওয়ার মতন করে নিজের কথাটা নিজে সংশোধন করে বলল, সরি ভাবি, ভুল বলেছি। হৃদ ভাইকে আপনি ভাই বলতে পারবেন না। হৃদ ভাই আপনার জন্য যে পাগল মানুষ, আল্লাহ! ভাই যদি শুনে আমি আপনাকে বোন বানানোর স্বপ্ন দেখছি, তাহলে আমার রক্ষা নেই। আউট! হৃদের গম্ভীর গলায় ধমকে তৎক্ষণাৎ মাথা ঘুরিয়ে তাকালো রাদীপ। হৃদকে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝলো হৃদ রাদীপের কথাগুলো শুনেছে এতক্ষণ। রাদীপ উঠে দাঁড়াতে বোকার মতন হেসে বলল, আরে ভাই, আমার কোনো দোষ নেই এতে, বুঝলে? এসবে ভাবি আমাকে বলল ওনার নাকি তোমাকে মামা বানানোর খুব ইচ্ছে ছিল, অথচ তুমি যে ভাবির বাচ্চার বাবা হতে ইন্টারেস্ট সেটা উনি বোঝে না। তুমি একটু বুঝিয়ে বলো তো, এমন দুষ্টু ইচ্ছা যেন ভাবি না রাখে, তুমি তাতে কষ্ট পাও। রাদীপ দুষ্টু হেসে চলে যেতেই হৃদ মায়ার দিকে তাকালো। মায়া হা করে রাদীপের দিকে তাকিয়েছিল। কি সুন্দর গুছিয়ে মিথ্যা বলে রাদীপ চলে যেতে মায়া দৃষ্টি ঘোরাতে গিয়ে হৃদের সঙ্গে চোখাচোখি হতেই মায়া তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নত মস্তিষ্কে বসে পড়ল চেয়ারে। হৃদ মায়ের দিকে কপাল কুঁচকে তাকিয়ে মায়ের পাশের খালি চেয়ারটায় বসতে চাইলে পুনরায় বাধা দিলেন আরাফ খান। তিনি হৃদকে নিজের পাশের চেয়ারটায় বসতে বললে হৃদ অগ্রাহ্য করে মায়ের পাশের চেয়ারটায় বসে পড়ল। আরাফ খান চেয়েছিলেন তিনি হৃদ ও মায়ের মধ্যখানে বসতে, কিন্তু হৃদ সেই সুযোগ না দিয়ে মায়াকে মধ্যস্থতায় রেখে বসতে বলল, তোমার খাওয়া শেষ হলে উঠে যাও দাদাভাই, আমার প্রাইভেসি লাগবে। আরাফ খানের খাওয়ার পর্বটা আরও আগে শেষ হয়ে গিয়েছিল। তিনি খালি কাপের চা নিয়ে বসেছিলেন মূলত মায়ের সাথে আড্ডা জমাবেন বলে। কিন্তু হৃদ আরাফ খানকে চলে যেতে বললে তিনি খানিকটা বিরক্ত গলায় বললেন, তুই রুমে কি এমন করতে পারিস না যে তোর বউকে নিয়ে ডাইনিংয়ে প্রাইভেসি লাগবে? আরাফ খানের কথায় হৃদ একইভাবে উত্তর দিয়ে বলল, তুমি যা বুড়ো বয়সে রুমে করতে পারো না আমি তাই করি। হৃদের হেয়ালিপূর্ণ কথায় ক্ষেপে উঠলেন আরাফ খান। ওনাকে কেউ বুড়ো বললে বেজায় চটে যান তিনি। রেগেমেগে হৃদকে শুধালেন, বুড়ো হবে তোর বাপ, আমি এখনও জোয়ান আছি। হৃদ আরাফ খানের কথায় পাত্তা না দিয়ে মায়ের নাস্তার প্লেটে খাবার তুলে দিতে বলল, আচ্ছা। আচ্ছা কি? হ্যাঁ, ওকে। পরপর হৃদের হেয়ালি কথায় আরাফ খানের রাগ বাড়ল। তিনি হৃদকে শুধিয়ে বললেন, তুই তোর মাকে আমার নামে মিথ্যা বললি কেন যে আমার বুক ব্যথা হয়েছিল কাল? আমার প্রাইভেসি দরকার ছিল, তাই বলেছি। হৃদের কথায় আরাফ খান অবাক সুরে বললেন, তোর প্রাইভেসির জন্য আমাকে হার্টের রোগী বানিয়ে দিবি? তুই এত প্রাইভেসি দিয়ে কি করিস বলতো? হৃদ সোজাসাপটা উত্তরে বলল, বউকে সময় দেই। হৃদের কথায় আরাফ খানও খোঁচা মারার মতো করে বলল, বউকে এত সময় দিয়ে করিস কি? বাপ তো আর হতে শুনলাম না, আবার চাস প্রাইভেসি? তোর বয়সে আমি 3 সন্তানের বাপ হয়ে গিয়েছিলাম এতদিনে, আর তুই এখনও একটারও হতে পারলি না। হৃদ মায়ের প্লেটে রুটি তুলে দিতে বলল, আমার বউ ছোট, তোমার মতো বুড়ো বউ বিয়ে করলে এতদিনে 3টা কেন 7টা সন্তানের বাপ হয়ে যেতাম। তুমি নিশ্চয়ই পুষ্টিহীন রোগী ছিলে বলে কষ্ট করে 3টার বাপ হতে পেরেছিলে। আমার মতো তাগড়া যুবক হলে নিশ্চয়ই এতদিনে খানবাড়িতে লাইন পড়তো তোমার সন্তানদের। হৃদের কথায় আরাফ খানের মুখটা থমথমে হয়ে গেল। তিনি পুষ্টিহীন রোগী ছিলেন? উনি 1 ছেলে ও 3 কন্যা সন্তানের বাবা হয়েছেন। সেই সময় তিনি এক হৃষ্টপুষ্ট তাগড়া যুবক ছিলেন। ওনাদের স্বামী স্ত্রীর বয়সের ব্যবধানও খুব একটা ছিল না। তাই বলে হৃদ ওনার সুন্দরী বউকে বুড়ো আর ওনাকে পুষ্টিহীন রোগী বলবে? আরাফ খান হৃদের কথায় রেগে চলে যেতে বললেন, তুই আর তোর বাপ পুষ্টিহীন রোগী, আমি তো তাও টেনে 4 সন্তানের বাপ হয়েছি। তোর বাপের তো তার মুরুদও নেই, দুটোতেই সে ক্লান্ত হয়ে ইতি টেনেছে বউকে বাপের বাড়িতে পাঠিয়ে। আর তুই এসেছিস আমার পুরুষত্বের দিকে আঙ্গুল তুলতে। তোরা বাপ ছেলে মিলেও তো আমার 4 সন্তানের রেকর্ড ভাঙতে পারবি না। যদি পারিস তাহলে আমার নামও আরাফ খান না, অন্য কিছু রাখবো, যা। পরপর কথাগুলো বলেই আরাফ খান লাঠি হাতে নিয়ে বেরিয়ে যান। এখানে থাকলে যে হৃদের সঙ্গে কথায় পারবেন না তা তিনি বেশ জানেন। সেজন্য হৃদকে নিজের কথাগুলো শুনিয়ে বের হয়ে যেতে মায়াও হৃদের পাশ থেকে উঠে যেতে চাইল। হৃদ আর আরাফ খানের মাঝে এতক্ষণ মায়া নীরব দর্শক ছিল। লজ্জায় মুখ থমথম হয়ে আছে মায়ার। ও হৃদকে এড়িয়ে চলে যেতে চাইলে হৃদ পিছন থেকে মায়ের চুলের বেনি টেনে ধরতেই মায়া মৃদু স্বরে আহ বলে চেঁচিয়ে উঠল ব্যথায়। হৃদ মায়ের বেনি হাতে পেঁচিয়ে মায়াকে পুনরায় জায়গায় বসাতে বলল, হৃদ, আমি একই কথা বারবার বলতে ভালো লাগে না।
রাতে বিষয়টা ছেড়ে দিলেও যে এখন তোমাকে ছেড়ে দিব বিষয়টা এমন নয়। আমার তোমার উপর রাগ ছিল, কিন্তু বিশ্বাস হারাইনি কখনো। যদি বিশ্বাস হারাতাম তাহলে তোমাকে কখনো আমার বাড়িতে জায়গা দিতাম না। তুমি জানো আমি আমার কথা ছাড়া কারো কথা বিশ্বাস করে কাজ করি না। আমার আম্মু তোমাকে আমার বাড়িতে নিয়ে আসার পিছনে আমারও সম্মতি ছিল। যদি আমার সম্মতি না থাকতো তাহলে আমার মা কেন, দুনিয়ার কারো ক্ষমতা নেই হৃদ খানের বাড়িতে তোমাদের রাখার। সব কিছু একতরফা দেখতে নেই। আমি রাগটা সবার সামনে প্রকাশ করতে পারি, কিন্তু ভালোবাসাটা পারি না। হৃদের বাকি কথা শেষ হওয়ার আগে মায়া মাঝে পোড়ন কেটে বলল, তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি আমাকে ভালোবাসেন, তাই তো? মায়া হৃদের কথাগুলোর মাঝে শুধু একটা কথাই বুঝল। হৃদ রাগ প্রকাশ করতে পারলেও হৃদের ভালোবাসাটা আড়ালে থাকে। তার মানে হৃদ মায়াকে ভালোবাসে। হৃদ মায়াকে ভালোবাসে সেটা মায়া জানে, কিন্তু হৃদ কখনো মায়াকে প্রকাশ্যে স্বীকারোক্তি দেয়নি এটা নিয়ে। তাই আজ মায়া কথায় কথায় হৃদের থেকে ভালোবাসার স্বীকারোক্তি করাতে চাইল। কিন্তু হৃদ মায়ের কথায় বিরক্তি চোখে তাকালো মায়ের দিকে। মায়ের চুল ছেড়ে দিতে দিতে বলল, না, ভাসি না। তাহলে আমিও আপনার সাথে থাকবো না, যান। মায়া জেদ করে আবারও উঠে যেতে চাইলে হৃদ পুনরায় মায়াকে টেনে চেয়ারে বসাতে বসাতে রাগে দাঁতে দাঁত চেপে বলল, তুই থাকবি, তোর 14 গোষ্ঠীও থাকবে, বেয়াদব। ঠিক আছে, যান, নিয়ে আসুন আমার 14 গোষ্ঠীকে, তারাই আপনার সাথে সংসার করবে না, আমি পারবো না। হৃদ ধমকে বলল, হৃদ। হৃদের ধমকে মায়া হাত গুটিয়ে চুপ করে বসল। হৃদ নিজের রাগ চেপে মায়ের প্লেটে খাবার তুলে দিতে মায়া পিঠ বেঁকে বসলো খাবে না বলে। হৃদ মায়ের হাতে হাত রাখতে মায়া হৃদের হাত সরিয়ে দিল। হৃদ পুনরায় রেগে গেল। সে জীবনে কারো এসব রাগ সহ্য করেছে কিনা সন্দেহ, অথচ বিয়ে করে বউয়ের পাল্লায় পড়ে জীবনে যা না তাই করছে, আজ তাই করতে হচ্ছে তাকে। হৃদ পুনরায় মায়ের কাঁধে হাত রাখতে চাইলে মায়া একইভাবে হৃদের হাতটা সরিয়ে দিতে গেলে হৃদ খেপে যায়। শক্ত হাতে মায়ের বাহু টেনে নিজের দিকে ফেরাতে ফেরাতে রাগান্বিত গলায় বলল, কি সমস্যা তোর, এমন করছিস কেন? খাবো না আমি। কেন? আমাকে আম্মুর কাছে দিয়ে আসুন। পারবো না। কেন? বিয়ে করেছি আমি, বউ আমার সাথে থাকবে তাই। তাহলে আম্মুকে এ বাড়িতে এনে দিন, আম্মু তো এ বাড়ির বউ, আপনারা কেন আম্মুকে এ বাড়িতে ফেরাচ্ছেন না? হৃদ মায়াকে বোঝানোর উদ্দেশ্যে বলল, আমাকে এসব স্পর্শকাতর বিষয়ে জড়াবে না তো হৃদ। আব্বু আম্মুর বিষয়টা তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা তাদের জীবনের সঙ্গে কি করবে সেটা তাদের একান্ত বিষয়। এত বছরেও যখন তাদের সিদ্ধান্ত বদলায়নি, তাই আমি সন্তান হয়ে সেসবে জড়াতে চাচ্ছি না। আমার এমনিতেও কারো ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা পছন্দ না। আমার মনে হয় আম্মুরও পছন্দ হবে না ওনার ব্যক্তিগত জীবনে কেউ হস্তক্ষেপ করুক সেটা নিয়ে। তুমি এসব থেকে দূরে থাকো হৃদ, আমি নতুন ঝামেলা চাচ্ছি না। হৃদের কথায় মায়া তর্ক করল না, কারণ হৃদ আর সুফিয়া খান দুজন একই ব্যক্তিত্বের মানুষ। তাদের ব্যক্তিগত জীবনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ পছন্দ করে না তারা। তবে মায়া এতদিনে বেশ করে সুফিয়া খানকে চিনেছে। ওনার সংসার জীবন খুব পছন্দের, উনি যত্ন সহকারে আগলে রাখেন সংসারের প্রতিটা মানুষকে। হৃদ বা সুফিয়া খান হয়তো তাদের ব্যক্তিত্বের জন্য সহজে কাউকে মেনে নিতে পারে না, কিন্তু একবার যদি কাউকে মেনে নেয় সারা জীবন আগলে রাখার মতো গুণ তাদের আছে। সেজন্য মায়ের ধারণা সুফিয়া খান নিহাত খানের সাথে মনোমালিন্যের জন্য দূরে দূরে থাকলেও আজও হয়তো দুজন দুজনকে ভালোবাসেন। নয়তো বিচ্ছেদের এত বছর পরেও কেন কেউ কাউকে ডিভোর্স দিচ্ছে না? ভালোবাসা আছে বলেই তো তারা বিচ্ছেদ চাচ্ছেন না। মায়ের ধারণা যদি কোনো রকমে ওর শ্বশুর শাশুড়িকে একত্রে এক ছাদের নিচে আনা যায়, তাহলে নিশ্চয়ই তারা তাদের মনোমালিন্য পেছনে ফেলে কথা বলার একটা সুযোগ দেবেন দুজন দুজনকে। কিন্তু এখন প্রশ্ন হলো, সুফিয়া খান যে মানুষ, জীবনেও কারো কথা শুনে এই খান বাড়িতে পা রাখবেন না। বাকি রইল ওর শ্বশুর নিহাল খান। উনি খুবই নমনীয় স্বভাবের মানুষ। ওনাকে কোনোভাবেই সুফিয়া খানের বাড়ি অবধি কয়েক দিনের জন্য পাঠাতে পারলে হয়তো কোনো একটা কাজ হতো, কিন্তু মায়া ওর শ্বশুরকে শাশুড়ির বাড়িতে পাঠানোর মতো এ অসম্ভব কাজটা কিভাবে করবে ও? মায়ের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝে হৃদ মায়ের মুখের সামনে রুটি ছিঁড়ে এক টুকরো ধরতে মায়া সেটি মুখে নিতে নিতে বলল, আপনার ফোন কোথায়? হৃদ কিছু বলবে তার আগে মায়া হৃদের উপর চিরুনি তল্লাশি চালালো। হৃদের বুকে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে হাতড়ালো ফোনের খোঁজে, কিন্তু কোথাও হৃদের ফোনের খোঁজ না পেয়ে মায়া অধৈর্য হয়ে পুনরায় হৃদকে শুধালো, আপনার ফোন কোথায় বলুন? হৃদের বাম পাশে ডাইনিংয়ের উপর রাখা ছিল ফোনটি।
ডান পাশে মায়া বসে। অধৈর্য মায়া হৃদের ডানে বামে না খুঁজে হৃদের উপর তল্লাশি করলো। হৃদ পুনরায় মায়ের মুখে খাবার তুলে দিতে দিতে বাম হাতে নিজের ফোনটি মায়ের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, তুমি আমার হয়ে থেকো হৃদ, গোটা দুনিয়া আমি তোমার করে দেব। রাতের আকাশে অসংখ্য তারার মেলা। মস্ত বড় আকাশে থালার মতো চাঁদও উঠেছে। সেই চাঁদের আলোয় উজ্জ্বল ধরণী। রাত 10:17। জুই গ্রিলের মাথায় ঠেকিয়ে সেই আকাশের চারটার দিকে তাকিয়ে আছে। মনের উতাল পাতাল অসংখ্য কথা তীরের মতো বিচ্ছে বুকে। আজ গত 1 সপ্তাহ ধরে সে আয়নের ফ্ল্যাটে থাকছে, পরিবার থেকে দূরে। এর মাঝে জুই বেশ কয়েকবার মুক্তার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিল ওই বাড়ির খোঁজ নিতে। মুক্তাও বেশ জুইয়ের উপর রেগে আছে। এমন পরিস্থিতিতে জুই কেন আয়নের সঙ্গে পালিয়ে গেল তা নিয়ে। জুইয়ের বাবা নাকি ভীষণ কষ্ট পেয়েছেন জুইয়ের কাজে। আচ্ছা, জুই কি আসলে আয়নের সঙ্গে পালিয়ে এসেছিল? মন বেদনায় ঢুকরে কেঁদে উঠল জুই। আয়ন ঘরে প্রবেশ করতে করতে জুইয়ের ফুপানোর শব্দে দ্রুত ঘরের আলো জ্বালালো। অন্ধকার কাটিয়ে শূন্য ঘরে কাউকে দেখতে না পেয়ে হাতের ব্যাগটা সোফায় রাখতে রাখতে হাঁটলো বারান্দার দিকে। জুইকে গ্রিল ধরে কাঁদতে দেখে আয়ন জুইয়ের বাহু টেনে নিজের কাছে টানতে টানতে উত্তেজিত গলায় বলল, আপনি কাঁদছেন কেন জুই? কি হয়েছে? আয়নের বুকে ঠাঁই পেয়ে জুইয়ের কান্না বাড়ল। দু হাতে আয়নের পিঠ জড়িয়ে বুকে মুখ লুকাতে লুকাতে ঢুকরে কেঁদে উঠে বলল, আমাকে কেউ ভালোবাসে না ডাক্তার সাহেব, সবাই ঘৃণা করে। আব্বু আমাকে ওই বাড়িতে যেতে নিষেধ করেছেন, বলেছেন আমি নাকি তাদের জন্য মরে গেছি। সত্যি আমি মরে গেছি ডাক্তার সাহেব? জুইয়ের কান্নার কারণটা বুঝতে পেরে আয়ন গুমোট নিঃশ্বাস ফেলল। এই আজ নতুন নয়। জুই যবে থেকে এই বাসায় এসেছে তখন থেকে জুই নিজের পরিবারের থেকে দূরত্বটা হুট করে মেনে নিতে পারছে না। তাছাড়া আয়নও ভাবেনি জুইকে ওইভাবে নিজের সঙ্গে নিয়ে আসতে হবে। সে জুইকে নিজের কাছে আনতে চেয়েছিল, তবে সেটা সসম্মানে। আয়ন জুইয়ের মাথায় ঠোঁট ছুঁয়ে আশ্বস্ত করে বলল, আমার উপর বিশ্বাস রাখুন জুই, আমি সব কিছু ঠিক করে দেব। আমার পরিবার এই মাসে লন্ডন থেকে বাংলাদেশে ফিরবে। তখন আমার বাবা মাকে আপনাদের বাসায় পাঠাবো। আপনার বাবাকে বুঝিয়ে তারপর সসম্মানে আনুষ্ঠানিকভাবে আপনাকে আমার ঘরে তুলব। আপনি কষ্ট পাবেন না জুই, আমাকে একটু সময় দিন, সব কিছু ঠিক হয়ে যাবে, বিশ্বাস রাখুন। আমি কোনো আনুষ্ঠানিকতার বিয়ে চাই না ডাক্তার সাহেব, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। আমি কোনো কিছুর পরিবর্তন চাই না। আমি জানি আমার বাবা কেমন, উনি এক জেদি পুরুষ। যতক্ষণ না তিনি নিজে থেকে সব কিছু বুঝবেন ততক্ষণ পর্যন্ত তিনি কারো কথা শুনবেন না। আমি চাই না আমার জন্য আপনি বা আপনার পরিবার ছোট হোক। যেটা হচ্ছে সেটা হতে দিন, আমি সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করব দ্রুত। কয়েক মুহূর্ত দুজনের এভাবেই কাটল। হঠাৎ জুইয়ের হুঁশ ফিরতে সে আয়নকে ঠেলে নিজের থেকে দূরে সরাতে চাইলে আয়ন বাধা দিয়ে বলল, জুই, আজকে আমি আপনার সাথে থাকি। জুই আয়ন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, না প্লিজ জুই, না করবেন না, আমি রাতে চোখে দেখতে পাই না। আয়নের কথার মানে বুঝতে না পেরে জুই অবুঝ গলায় শুধালো আয়নকে, বলল, মানে? হ্যাঁ জুই, আমি দূরের জিনিসটা একদমই দেখতে পাই না, সেজন্য ডক্টর বলেছে আমাকে বউয়ের আশেপাশে থাকতে। আপনি ডাক্তার হয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, আমি তো হার্ট সার্জন। চোখের ডাক্তারের কাছে না গেলে চোখের সমস্যা ভালো হবে কিভাবে বলুন? আয়নের মন গড়া কথার মানে জুই বুঝতে পেরে জুই দুহাতে বুকে বাঁধতে বাঁধতে বলল, তা ডাক্তার আর কি বলেছে আপনাকে? বলেছে আমার নাকি ভিটামিনের অভাব। তো কি করতে হবে? আপনার আশেপাশে থাকতে বলেছে, আপনাকে বেশি বেশি সময় দিতে, রাতে আপনার সঙ্গে একই বিছানায় ঘুমাতেও বলেছে। আয়নের কথায় জুইয়ের হাসি পেল। নিজের হাসি চেপে রাখতে না পেরে জুই চলে যেতে নিয়ে বলল, যত সব ধান্দাবাজি আপনার, সরেন। জুই আয়নকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে আয়ন শক্ত হাতে জুইয়ের বাহু টেনে জড়িয়ে ধরতে ধরতে বলল, আপনি দূরে গেলে তো চলবে না জুই, এমনি আমার চোখের সমস্যা, দূরের জিনিসটা একদমই দেখি না। আপনাকে হারিয়ে ফেললে তো আমার ভিটামিনের অভাব বাড়বে জুই। এর থেকে বরং আপনি আমাকে জড়িয়ে ধরে একটা শক্ত করে চুমু খান, যেন আমার সকল অপুষ্টিহীনতা চলে যায়। জুই লজ্জায় ছিটিয়ে গেল আয়নের বুকে। খানিকটা মুচড়ামুচড়ি করে আয়ন থেকে নিজেকে ছাড়াতে চেয়ে বলল, আমাকে ছাড়ুন প্লিজ। অসম্ভব, আমি মায়ের কাছে যেতে চাই, প্লিজ আমাকে নিয়ে চলুন।
আয়ন এক হাতে জুঁইকে জড়িয়ে অপর হাত জুঁইয়ের গাল স্পর্শ করে শব্দ করে চুমু খেতে খেতে মোহাচ্ছন্ন গলায় বলল, মায়া ঢাকায় নেই, হৃদের সঙ্গে চট্টগ্রামে আছে। আপনাকে কাল নিয়ে যাব চট্টগ্রামে। তারপরেও আজ আমাকে বাধা দেবেন না জুঁই, প্লিজ। রাত 11:27। মায়া অন্ধকার রুমে অল্প আলোয় পায়চারি করছে ঘর জুড়ে। হাতে হৃদের ফোন। এটা সকালে নিয়েছিল, তখন থেকে এটা মায়ের কাছেই আছে। এই ফোনে মায়া দুটো কাজ করেছে। এক, রাফার সাথে যোগাযোগ করেছে। দ্বিতীয়ত, নিজের বাড়িতে কল দিয়েছিল মায়ের নাম্বারে, কিন্তু রেহানা বেগমের নাম্বারটা বরাবরই বন্ধ লাগছে। মায়া খানিকটা চিন্তিত নিজের পরিবার নিয়ে। বহুদিন ধরে মায়া নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন। এমন না যে মায়া ওর পরিবারের সবাইকে মিস করবে, মায়া শুধু ওর মায়ের সাথে যোগাযোগ করতে চায়। মায়াকে যখন ওর বাড়ি থেকে সুফিয়া খান নিয়ে আসে, তখন ওই বাড়ির পরিস্থিতি ভালো ছিল না। অনুকূল পরিস্থিতিতে মায়ের মা কেমন আছে সেটাই জানতে চায়। নিজের মায়ের সঙ্গে কথা বলতে না পেরে মায়া ভীষণ হতাশ হলো। তবে আজ বেশ কয়েকবার সুফিয়া খানের সঙ্গে মায়ের কথা হয়েছে। মায়া এখন একমাত্র লক্ষ্য কিভাবে সুফিয়া খানকে এ বাড়িতে নিয়ে আসা যায়। মায়া জানে কাজটা সহজ হবে না, তারপরেও মায়া এই অসাধ্য কাজটাই সাধন করতে চায়। মায়ার রুম জুড়ে পায়চারি করার মতে হৃদ এসে ঢুকলো ঘরে। অল্প আলোয় মায়াকে কালো ছায়ার মতো দেখাতেই হৃদ ঘরের আলো জ্বালালো। মায়াকে সাদামাটা একটা সুতির 3 পিস পরে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদ দেয়াল ঘড়িতে সময়টা দেখে নিয়ে কপাল কুঁচকে মায়ের দিকে তাকিয়ে বলল, ঘুমাওনি? এত রাত অবধি জেগে আছো কেন? হৃদের ক্লান্তিমাখা মুখটার দিকে তাকিয়ে মায়া মিনমিন করে বলল, আমার ঘুম আসছে না। হৃদ হাতের কোটটা ছুঁড়ে সোফার উপর ফেলতে ফেলতে মায়ের দিকে হাত বাড়িয়ে ডেকে বলল, কাছে এসো। মায়া জড়তার পায়ে এগিয়ে গেল হৃদের দিকে। হৃদ মায়ার নাক টেনে কপালে টোকা দিতে দিতে খানিকটা ঝুঁকে গেল মায়ার উপর। ঠান্ডা গলায় বলল, শার্ট চেঞ্জ করো। হৃদের কথায় মায়া অবাক নেত্রে তাকালো হৃদের দিকে। বলল, আমি? হৃদের সেই অপরিচিত মোহাচ্ছন্ন স্বর। মায়ের সর্বাঙ্গ কেঁপে উঠল অদ্ভুত অনুভূতিতে। মায়া হাঁসফাঁস করে জড়তায় হাত বাড়িয়ে হৃদের শার্টের বোতাম খুলে গা থেকে শার্ট ছাড়িয়ে নিতেই মায়ার চোখে পড়ল হৃদের শক্তপোক্ত শরীরটা। হাতা কাটা গেঞ্জির ফাঁক দিয়ে বেরিয়ে আসছে হৃদের আটসাটে মাংসপেশি শক্ত দেহটা। মায়া হতবাক হতবুদ্ধি চোখে হৃদের শরীরের দিকে দৃষ্টি বোলাতে বোলাতে হাত বাড়ালো হৃদের বাহুতে। হৃদের শক্ত বাহু ছুঁয়ে মায়া হতবাক গলায় বলল, আল্লাহ, আপনি তো অনেক মোটা হয়ে গেছেন নেতা সাহেব, আপনার শরীর এত শক্ত কেন? মায়ের কথায় হৃদ পুনরায় মায়ের মাথায় টোকা দিয়ে সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, পাওয়ারফুল মেডিসিনে শরীর ফুলে গেছে একটু। মায়া এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল হৃদের অ্যাক্সিডেন্টের কথা। মায়া অবুঝ গলায় প্রশ্ন করে বলল, ওষুধ? কিসের ওষুধ খান আপনি? এত অল্পতে অ্যাক্সিডেন্টের কথা ভুলে গেলে হবে ম্যাডাম? কথাটা বলে হৃদ মায়াকে পাশ কাটিয়ে ড্রেসিং টেবিলের সামনে যেতে চাইলে তৎক্ষণাৎ মায়া হৃদের হাত টেনে ধরল। হাতে টান পড়ায় হৃদ কপাল কুঁচকে ঘাড় বেঁকিয়ে পিছনে তাকাতেই দেখল অশ্রুসিক্ত চোখে মায়াকে কাঁদতে। হৃদ হুট করে বুঝল না মায়ের কাঁদার কারণটা। মায়া হৃদের হাত টেনে তৎক্ষণাৎ দুহাতে হৃদকে জড়িয়ে বুকে মুখ লুকিয়ে ঢুকরে কেঁদে উঠল দীর্ঘদিনের চাপা কষ্টে। অনেকটা দিন হৃদের অসুস্থতার জন্য আল্লাহর কাছে সুস্থতা কামনা করে কেঁদে কাটিয়েছে মায়া। অথচ মানুষটা সুস্থ হয়ে সামনে আসার পর দুজনের দূরত্ব কমছে না। মায়া এলোমেলো দুহাতে হৃদের গাল আঁকড়ে হৃদের মাথা টেনে নিচু করল মুখোমুখিতে। এলোমেলো ঠোঁট হৃদের মুখে ছুঁতে হৃদ খানিকটা শক্ট খেল। মায়া হাইটে ছোট হওয়ায় দু পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে হৃদকে চুমু খেতে গিয়ে হৃদের দিকে এগিয়ে গেল। হৃদ মায়ের শরীরের ভারসাম্য বজায় রেখে পিছু হটল পরপর। কয়েক সেকেন্ডের ব্যবধানে হৃদের পা বিছানায় ঠেকতেই হৃদ ধপ করে বিছানায় বসে পড়লে মায়া হৃদের মুখের উপর ঝুঁকে গেল। দুহাতে হৃদের দুগাল আঁকড়ে এলোমেলো ঠোঁট হৃদের মুখ ছুঁয়ে উঠল হৃদের মাথায়। অ্যাক্সিডেন্টের জায়গাগুলোতে মায়া পরপর ঠোঁট বুলিয়ে ঢুকরে কেঁদে উঠল দুহাতে হৃদের গলা জড়িয়ে। হৃদের গলায় মুখ ডুবিয়ে কেঁদে উঠে বলল, আপনাকে ছাড়া আমি বাঁচব না নেতা সাহেব, সত্যি বাঁচব না। আপনার সঙ্গে দুঃখের জীবন কাটাতে রাজি, কিন্তু আপনাকে হারিয়ে সুখী হতে রাজি নই। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের? কমেন্ট করে জানাও।
দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।